ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অনেকগুলো কথা বলছিলেন এবং বলছিলেন যে অনেক ক্ষেত্রে ক্রিয়েট করা হয় অনেক ঘটনা, অনেক একটাকে আড়াল করতে গিয়ে একটা আড়াল করা হয়। কিন্তু আমরা জানি যে সরকারের দিক থেকে আন্তরিকতার কোনো অভাব নেই, সরকার চেষ্টা করছে। সরকার যারা মন্ত্রী আছে তারা প্রতিনিয়তই বলছেন যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা থেকে উত্তরণের চেষ্টা চলছে এবং মানুষ যে কষ্টে আছে সেই বিষয়গুলিও তারা অনুধাবন করছেন। মানে আপনার কাছে কেন মনে হয় যে আসলে ক্রিয়েট করা হচ্ছে বা ক্রিয়েট যারা করছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ফুয়াদ ভাইয়ের একটা পয়েন্টের সাথে আমি একমত, যেটা বলা হলো যে আমিও এর আগে টাচ করার চেষ্টা করেছি যে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে এরকম খেলা অতীতেও হয়েছে এবং বিগত 15-16 বছর আওয়ামী লীগের আমলে আমরা কিন্তু এটার একটা ধারাবাহিকতা দেখেছি যে একটা ইস্যুকে ঢাকা দেওয়ার জন্য আরেকটা ইস্যু ক্রিয়েট করা হয় প্রতিনিয়ত, একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়। এরকম আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন একটা কর্মকাণ্ডের মধ্যে এরকম করে আসছে আওয়ামী লীগের আমলে বিগত 15-16 বছর। আরেকটা পয়েন্টে এটা ফুয়াদ ভাইয়ের সাথে আমি একমত না, তিনি নিজেও সেই পুরনো খেলাটা কেন বন্ধ আমি হচ্ছে না? আসবো। আরেকটা পয়েন্ট, ফুয়াদ ভাই নিজেই ধরেন যে এটার ওই যেটা বলেন আপনার সরকারের পক্ষ থেকেও এটা করা হতে পারে। হ্যাঁ, তিনি যদিও এখানে আশঙ্কা করেছেন, তারপরে দেখেন সরকার যদি এই ঘটনাগুলো আর্টিফিশিয়ালি ক্রিয়েট করে থাকে তাহলে সরকার ভালো করে জানে যে এটা একটা আন্তর্জাতিকভাবে একটা ইমেজের প্রশ্ন। আজকে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, বিভিন্ন জায়গায় বম্বিং হওয়া, বোমা সদৃশ বিভিন্ন বস্তু উদ্ধার করা, এটা তো ইন্টারন্যাশনালি আমাদের দেশের ইমেজ সংকটে পড়বে এবং আন্তর্জাতিকভাবে আমরা ডিমোরালাইজ হবো ডে বাই ডে। তো এটা তো একদিকে সরকারের জন্য নেতিবাচক, আরেকদিকে বিদেশি ইনভেস্টর যারা যারা আমাদের দেশে ইনভেস্ট করতে চায় তারা তো এখানে ইনভেস্ট করার সেই সাহসটা পাবে না, তারা তো সেই কমফোর্ট আপনার এনভায়রনমেন্টটা পাবে না। উনি কিন্তু নিজেই বলেছেন, তাহলে সরকার তো জেনে বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারার কথা না, অ্যাজ পার ফুয়াদ ভাইয়ের কথা অনুযায়ী। তো আমার ধারণা এটা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, ইটস নট ট্রু। তবে সরকারের মধ্যেও আমি যে বললাম বিভিন্ন লেয়ারে বিভিন্ন জায়গায় এখনও কিন্তু ওই যে পতিত স্বৈরাচারের যারা ভারতীয় প্রেসক্রিপশনে বিগত 15-16 বছর এই দেশটাকে তারা তাদের মতো করে নাড়চাড় করেছে, তারা তো বাংলাদেশ থেকে সমূলে উৎপাটিত হয় নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পালিয়ে যায় নাই, তারা এখনও আছে। ওই চক্রটা এখনও কিন্তু খেলার চেষ্টা করছে। ওই চক্রটা এখনও কীভাবে সরকারকে বেকায়দায় ফেলা যায়, কীভাবে বাংলাদেশকে বেকায়দায় ফেলা যায়, কীভাবে সরকারের ইমেজ ডাউন করা যায়, কীভাবে বাংলাদেশটাকে একবারে আগের মতো করে আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি, আমরা যেভাবে চাই সেভাবে যাতে সরকার বাধ্য হয়। কারণ বিগত 15-16 বছরের কথা আপনি দেখেন, এখানে কি সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের কোনো সরকার ছিল না। এখানে ছিল একটা দিল্লির এক্সটেন্ডেড গভর্নমেন্ট, দিল্লির প্রেসক্রিপশনে এই সরকার শুধু ইমপ্লিমেন্ট করতো, বাস্তবায়ন করতো। তো ইন্ডিয়া যখন দেখলো 5ই আগস্টের পরে তাদের সেই ফর্মুলা আর এখানে নাই, জনগণ বিতাড়িত করেছে, তো তারা তো এটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। তারা তো যে কোনো মূল্যে চাইবে যে আমরা আবারও কীভাবে আমাদের পূর্বের সেই কন্ট্রোলিং পাওয়ারটা আমাদের পকেটে নিয়ে আসতে পারি। সেই কন্ট্রোলিং পাওয়ারটা ইন্ডিয়া মূলত তাদের পকেটে নেওয়ার জন্যই এই খেলাগুলো খেলার চেষ্টা করছে। এই জন্য আমি বললাম যে সরকার এখানে কতটুকু দক্ষভাবে এই ঘটনাগুলোকে আসলে কন্ট্রোল করতে পারে, এগুলোকে ধরেন যে আপনার ডিল করতে পারে, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন। এই জন্য আমাদের সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে, সরকারের দিকে দেখতে হবে, সরকারকে অবজার্ভ করতে হবে। সরকার দ্যাট মিনস সরকারের যে অর্গানগুলো যারা এই ফাংশনে কাজ করে, এই জন্য আমাদের সময় দরকার। আরেকটা বিষয় দেখেন, এইটার সাথে আমি একমত যে একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়। যেমন আমার ভাই যেটা কিছুক্ষণ আগে বললেন, কয়েকদিন আগে আমরা দেখলাম হঠাৎ করে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র শিবিরের মারামারি। শুরুতে আমার কাছে এটা কেন জানি তারপরে আবার হঠাৎ করে দেখলাম আলিয়া মাদ্রাসায় টানা 2 দিন চললো এরকম লন্ডভন্ড অবস্থা। তারপর দিন আবার শিবির এবং ছাত্রদলের নেতারা একে অপরকে কোলাকুলি করে তারা ওটা সমাধান করে ফেললো যে না, আমরা এখন থেকে একসাথে পথ চলবো, সহাবস্থান আমরা নিশ্চিত করব। তো দ্যাটস গুড, এটা আমরা চাই সবসময়। তাহলে কি এমন হলো যে 2 দিন আগে আপনারা একবারে লাঠি সোটা হেলমেট পইরা একবারে একে অপরকে দমানোর জন্য মাঠে নেমে গেলেন? তো রহস্য কিন্তু এখানে, কারণ আপনাদের মধ্যে যদি দা কুমড়া সম্পর্ক থেকে থাকে বা থাকতো তাহলে কিন্তু এই ঘটনাটা সমাধান হওয়ার কথা না, মিনিমাইজ হওয়ার কথা না, চলমান থাকার কথা। বাট তারা সমাধান করে ফেলেছে, আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই তাদেরকে, উভয়কে, ছাত্র শিবির এন্ড ছাত্রদল উভয়কে আমরা ধন্যবাদ জানাই, কারণ এইরকম ঘটনা আমরা দেখতে চাই না। আরেকটা বিষয় দেখেন, এই যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকট কিন্তু শুধুমাত্র বিএনপির আমলেই যে শুরু হলো বিষয়টা এমন না, এর আগেও ছিল। বিশেষ করে বিগত 15-16 বছর আওয়ামী লীগ ক্রিয়েট করা না আসবো, বিগত 15-16 বছর আওয়ামী লীগ তো এই জ্বালানি সেক্টরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, পুরোপুরি। আমার ভাই আরেকটা কথা বলেছেন না, ওই যে বিদ্যুৎ কি বলে আপনার ওই ঔষধ নীতির কথা, এই ঔষধ নীতি সরকার যখন বাতিল করে দিল কয়েকদিন আগে, আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে এই ঔষধ নীতি প্রণয়ন করতে গিয়ে প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জীবন যৌবন উজাড় করে দিয়েছেন এবং উনার জীবনের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে ঔষধ নীতি প্রণয়ন করা 82-তে।
সুতরাং আপনারা এসে কলমের খোঁচা দিয়ে আজকে এটাকে বাতিল করে দিলেন, এটা তো মানে কোনোভাবেই মানার মতো না, গ্রহণযোগ্য না। বিগত 15-16 বছর আওয়ামী লীগ কী করলো? এই শিল্প খাতকে ওই সালমান এফরহান সহ গুটি কয়েক অলিগার্কের হাতে তুলে দিয়ে পুরো শিল্প আমাদের এই ঔষধ শিল্পটাকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। এবং এর কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পথের ভিখারি পর্যন্ত হয়েছে, কারণ এই ওষুধের আপনার ট্রিটমেন্টের মানে বিল পরিশোধ করতে গিয়ে। তো আমরা তো এরকম চিত্র আর দেখতে চাই না। তো আপনারা কেন করলেন? আমরা কিন্তু সরকারকে এটা নিয়ে ব্যাপক চাপ দিয়েছি এবং বলছি, তো সরকার যদি কোনো অন্যায় সিদ্ধান্ত নেয় এটা তো আমরা মানবো না। এখন দেখেন এই জ্বালানি সংকট তখনও ছিল, ইউনূস সরকারের আমলে সরকার অনেকটাই এটাকে ধরেন যে কন্ট্রোল করতে পেরেছে। বিশেষ করে আওয়ামী লীগের আমলে অনেক লাইসেন্স তারা বাতিল করেছে, যাদেরকে দেওয়া হয়েছিল বিভিন্ন টার্মিনাল করতে, এগুলো তারা ধরেন যে ক্যান্সেল করেছে। তো নানাভাবে তারা কিন্তু এই জিনিসটাকে ম্যানেজ করেছে ওই সময়। বাট বিএনপি এসে এখানে আবার তারা একটা বড় ধরনের ধাক্কা অলরেডি খেয়েছে, এবং এই ধাক্কা সামাল দিতে কতদিন লাগবে আই ডোন্ট নো, হয়তো মানে জনগণও আসলে বুঝতে পারছে না কতদিন লাগবে এটা ঠিক করতে। কিন্তু এই যে জ্বালানি সংকট সমাধানে এই যে প্রাইভেট সেক্টরের হাতে যে আপনার আমদানির যে দায়িত্বটা দেওয়া, এটা আসলে দেখেন পৃথিবীর 90% দেশ কিন্তু মানে বেসরকারিভাবে কিন্তু আপনার জ্বালানি আমদানি করে। ইভেন পাকিস্তান, ইন্ডিয়ার কথাও যদি বলি, তারাও কিন্তু মোস্ট অফ দেম তারা প্রাইভেট সেক্টরের মধ্য দিয়ে কিন্তু জ্বালানিটা আমদানি করে। আর আমাদের এখানে প্রশ্নটা কথাই, প্রশ্নটা কিন্তু আসলে প্রাইভেট সেক্টরকে জ্বালানি আমদানির দায়িত্ব দেওয়া না। প্রশ্নটা হচ্ছে যে প্রতিষ্ঠান বা যে কোম্পানিটাকে দেওয়ার কথা বলা হচ্ছে ইতিমধ্যে, ওই কোম্পানিকে নিয়ে আমাদের আপত্তি, ইভেন আমার নিজেরও আপত্তি, আমার জনগণের আপত্তি। কারণ এই কোম্পানিটা বাংলাদেশের জনগণের পক্ষের না, এই গোষ্ঠীটা বাংলাদেশের জনগণের পক্ষের না, এটা নিয়ে মূলত আপত্তি। এই জায়গাতে বিরোধী দল যারা আছেন তারা যদি স্পেসিফিক পয়েন্ট টু পয়েন্ট এই সলিউশনের একটা রাস্তা সরকারকে দেখাতে পারতেন, তাহলে সবচেয়ে ভালো হতো। দেন গতানুগতিক আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করা, যেটা আপনি বিরোধিতা করে গেলেন যে না এটা আমরা মানবো না, এটা কেন দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আপনারা তো বিরোধী নেই, আপনারা তো সরকারের সঙ্গে আছেন। না, আমরা বিরোধী সরকারি ম্যাটার না, আমাদের কথা হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে। সরকার যদি ভালো কাজ করে অ্যাপ্রিসিয়েট করব। ওই যে বললাম আমি ঔষধ নীতির বিরোধিতা আমরা নিজেরা করেছি, কারণ ওটা সরকারের মানে যে সিদ্ধান্ত মানে সরকার নিয়েছে এটা জনগণের পক্ষের সিদ্ধান্ত না, আমরা নিজেরা বলেছি। তো জনগণের পক্ষের সিদ্ধান্ত না নিলে আমরা তো সরকারকে ওই অন্ধভাবে সাপোর্ট দেবো না। বিগত 15-16 বছর আমরা কীরকম রাজনীতি দেখে আসছি, যে আওয়ামী লীগ যা বলতেন তাই আইন, তাই সংবিধান। হাসিনা যদি বলতেন যে আগামীকালকে পশ্চিম দিকে সূর্য উঠবে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা ছিলেন 14 দল বলেন, মহাজোট বলেন, এক বাক্যে বলতো যে ইয়েস আপা এটাই সত্য, কালকে পশ্চিম দিকে সূর্য উঠবে। হয়েছে না এরকম? তো ওই প্যাটার্নের রাজনীতি আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে চাই না। ইভেন আমাদের আসাদুজ্জামান ফুয়াদ ভাই, তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক। আচ্ছা বলুন তো, ওনারা তো 11 দলীয় ঐক্য আছে না, জামাত ইসলাম ওই ঐক্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা কি জামাতের প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে একমত? বলেন, হয় না। কিন্তু পার্লামেন্টে পর্যন্ত বিরোধ হয়েছে যে জামাত একটা সিদ্ধান্তে একমত হয়েছে, এনসিপি সেটার এগনেস্টে দাঁড়িয়েছে, হয়েছে তো। তো এই যে মোটা দাগে বড় সিদ্ধান্তের ক্ষেত্রে সবাই না, আমি এটাই বলছি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কিন্তু এটাই চাই যে আপনার মতের সাথে আমার পুরোপুরি মিলতে হবে, বা আপনি যা বলবেন তা আমি বাহবা বলবো, অন্ধভাবে সাপোর্ট দিব না, এই রাজনীতি দরকার নেই ভাই। যেটা সত্য আপনার দৃষ্টিকোণ থেকে, যেটাকে আপনি মানে রিয়েল মনে করেন, আপনি সাপোর্ট দেন। সেটা সরকারি দল করলো নাকি বিরোধী দল করলো, ডাজন্ট ম্যাটার, দেশের পক্ষে কিনা জনগণের পক্ষে কিনা। এই জন্য আমি বলছি যে প্রাইভেট সেক্টরে সরকার যদি এই জ্বালানি আমদানির দায়িত্বটা দিতে চায়, এখানে খুব একটা আপত্তি নেই। আবার আরেকটা এখানে আপত্তি এই কারণে আমরা করি, কারণ এটা শুধুমাত্র জ্বালানি না, এটা কিন্তু আমাদের একটা নিরাপত্তার ইস্যু, নিরাপত্তার প্রশ্ন। এই জন্য এই আশঙ্কাটা আরও বেশি আমাদের কুরে কুরে খাচ্ছে। তারপরেও আমরা সরকারকে বলেছি এবং বলে যাচ্ছি যে প্রতিষ্ঠান বা যে গ্রুপটাকে আপনারা দিতে চাচ্ছেন, এটা আপনারা পুনর্বিবেচনা করেন, কারণ ওই গ্রুপটা নিয়ে জনগণের মধ্যে মারাত্মক লেভেলের অস্বস্তি রয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আপনার প্রাইভেটাইজেশন করতে চাইলে করেন, কিন্তু পুনর্বিবেচনা করেন।